তো প্রথম কথা হচ্ছে আমাদেরকে বুঝতে হয় আমাদের অ্যাঙ্গেল বা কোণ সেটা হচ্ছে দুই রকম। একটা হচ্ছে 2D অ্যাঙ্গেল আর আরেকটা হচ্ছে 3D অ্যাঙ্গেল। 2D মানে হচ্ছে 2 ডাইমেনশনাল দ্বিমাত্রিক, 3D মানে হচ্ছে 3 ডাইমেনশনাল ত্রিমাত্রিক। তো 2D অ্যাঙ্গেল নিয়ে আমরা হচ্ছে সারা জীবন কাজ করে আসছি। 3D অ্যাঙ্গেল নিয়ে আমরা খুব কম কাজ করি। 3D অ্যাঙ্গেলকে সাধারণত বলা হচ্ছে ঘনকোণ, ঘনকোণ বা আমরা এটাকে ইংলিশে সলিড অ্যাঙ্গেল বলে থাকি। তো দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি, যে 2D অ্যাঙ্গেল আর 3D অ্যাঙ্গেল দুইটার মধ্যে কোন জায়গায় পার্থক্যটা তৈরি হয়? আমরা জানি যে দুইটা রেখা যখন পরস্পরকে ছেদ করে, এই ছেদ বিন্দুতে তাদের মাঝে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় এটা আসলে কোণ। বা দুইটা রেখা যখন পরস্পরকে ছেদ করছে, ছেদ বিন্দুতে তাদের এই যে আবদ্ধ যে এই জায়গাটা, এটাকে একটা কোণ বলা হয়। এটা হচ্ছে 2D কোণ। কারণ হচ্ছে দেখেন এই পুরা কোণটাকে আমরা হচ্ছে এই তলে এই বোর্ডের মধ্যে আটাইতে পারছি। বোর্ড কি একটা 2D জিনিস, এর একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্থ আছে, এটা 2D জিনিস। তো 2D জিনিসের মধ্যে দুইটা রেখা তাদের অন্তর্গত জিনিসটা, এটাকে আমরা কোণ বলি। যেহেতু এটা একটা তলের মধ্যে সীমাবদ্ধ, এই অ্যাঙ্গেলটা একটা তলের মধ্যে আমরা আটকে ফেলতে পারছি, তাই এটা হচ্ছে 2D অ্যাঙ্গেল। এবং এই 2D অ্যাঙ্গেল বা সাধারণ কোণ এটা নিয়ে আমরা সারা জীবন কাজ করে আসছি। বাট আরেক ধরনের অ্যাঙ্গেল পসিবল, যেটাকে আমরা 3D অ্যাঙ্গেল বলে থাকি বা এটাকে আমরা ঘনকোণ বলে থাকতে পারি। ঘনকোণটা কিরকম? এটার পারফেক্ট এক্সাম্পলটা হচ্ছে যে চিন্তা করতে পারেন কোন আইসক্রিম বা হচ্ছে ঝালমুড়ির ঠোঙ্গা, সেটার কথা চিন্তা করি আমরা। ওইখানেও কিন্তু দুইটা এরকম রেখার মতো চিন্তা করলে এখানে একটা বিন্দুতে তারা যে মিলিত হয়েছে। কিন্তু দেখেন নর্মালি এই দুইটা রেখার সাথে এইটার একটু পার্থক্য আছে। কারণ আমরা জানি যে কোন আইসক্রিম যখন আমরা চিন্তা করি, কোন আইসক্রিম কি জাস্ট এরকম দুই পাশে দুইটা রেখা থাকে? অবশ্যই না। ওইখানে হচ্ছে যেটা হয় যে চারপাশ থেকে এরকম রেখার মতো আসতে থাকে। অর্থাৎ এটা যদি একদম সেন্টারটা হয়, এদিক থেকে রেখা এদিক থেকে রেখা, চারপাশ থেকে, মানে এখানে যেটা হয় যে একটা পয়েন্ট থেকে, এই ব্যাপারটা এরকম যে এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে জিনিসটা চারপাশে এভাবে ছড়ায় পড়ে। সো এইখানের অ্যাঙ্গেলটা জাস্ট হচ্ছে এই দুইটা আঙ্গুলের মধ্যে সীমাবদ্ধ। বাট এখানে এই জিনিসটা কিন্তু দুইটা আঙ্গুলের মধ্যে সীমাবদ্ধ না, এটা চারপাশে এরকম ছড়ায় পড়তেছে। সো এইরকম যখন কোন একটা পয়েন্ট থেকে যখন চারপাশে এরকম ছড়ায় পড়তে থাকে, ছড়ায় পড়াকালীন এই জায়গায় যে অ্যাঙ্গেলটা তৈরি হয় এটাকে আমরা ঘনকোণ বলি। কেন ঘনকোণ? কারণ দেখেন এইখানে যে জায়গাটাকে সে আটকাইছে, এই জায়গাটাকে কিন্তু সে 2D একটা তলের মধ্যে আটকায় ফেলছে। এই কোণটা কি করতেছে? জায়গাগুলোকে একটা তলের মধ্যে আটকায় ফেলতে পারতেছে। কিন্তু আমাদের এইখানে যদি চিন্তা করি, এখানে কিন্তু এটা তলের মধ্যে সীমাবদ্ধ না। কারণ এটা হচ্ছে যদি এখান থেকে তৈরি হয়, এটা কিন্তু চারপাশে ছড়ায় পড়তেছে। সো এই পুরো জায়গাটাকে একটা কোন আইসক্রিমকে আমি একটা বোর্ডের মধ্যে আটাইতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদের এই ধরনের যে কোণগুলো তৈরি হয়, যে একটা পয়েন্ট থেকে উৎপন্ন হয়ে দুইটা রেখার মধ্যে না, বরং চারপাশে এরকম সব দিকে ছড়ায় পড়তেছে। ছড়ায় পড়াকালীন সে যেই কোণগুলা তৈরি করতে থাকে, সেই কোণগুলোকে হচ্ছে আমরা ঘনকোণ বলে থাকি। এবার কোশ্চেন আসে যে ঘনকোণকে আমরা কিভাবে পরিমাপ করবো বা ঘনকোণের পরিমাপের একক কি? সেটা আমরা এইভাবে কল্পনা করতে পারি যে তো আমরা চিন্তা করতেছি এরকম কিছু একটা, যে এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে সমান দূরত্বের আমরা অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো রেখা আঁকলাম, যে এটা আর দূরত্ব, এটাও আর দূরত্ব, এটাও আর দূরত্ব, হ্যাঁ। তো একটা পয়েন্ট থেকে আর দূরত্বে আমরা এরকম একটা জিনিস আঁকলাম। আসলে আঁকাটা সুন্দর হচ্ছে না, একটু পারফেক্ট কিছু আঁকতে পারলে ভালো হইতো। কি আঁকা যায়? তো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে চিন্তা করলাম এখানে হচ্ছে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে হচ্ছে আলোটা এরকম চারপাশে ছড়ায় পড়তেছে। তো ছড়ায় পড়তে পড়তে আমাদের কোন একটা স্পেসিফিক একটা সারফেস আমরা চিন্তা করলাম যে এই সারফেসের উপর কতটুকু আলো আসছে। তো এখন এই সারফেসের এরিয়া যদি এ হয়ে থাকে, তাহলে চিন্তা করেন যে এই পয়েন্ট থেকে এ সারফেসের প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব কিন্তু সেম। অর্থাৎ এখানে যেটা হয়েছিল যে এই পয়েন্ট থেকে চারপাশে এরকম আলোগুলা ছড়ায় পড়ছিল। সো এখানে এইটুকু দূরত্ব সবগুলো দূরত্ব সমান। অর্থাৎ এই পয়েন্ট থেকে ধরলাম দূরত্বগুলো আর করে আর দূরত্বের, মানে দূরে যে হচ্ছে এরকম একটা সারফেস তৈরি হয়েছে। সো এখন আমাদের যদি বলা হয় যে এই জায়গাটা, এই পুরো জায়গাটার প্রত্যেকটা পয়েন্টকে, অর্থাৎ এই সারফেস যেটা আমরা আঁকছি, এই সারফেসের পরিধি বরাবর, এই সারফেসের পরিধি বরাবর প্রত্যেকটা পয়েন্টের সাথে যদি এই পয়েন্টকে কানেক্ট করি, তাহলে হচ্ছে এরকম একটা অঞ্চল তৈরি হবে। এই অঞ্চলটা যে এখানে একটা অ্যাঙ্গেলের মতো কিছু একটা তৈরি করছে, এটাই হচ্ছে এই জায়গার ঘনকোণ।
ওকে, তো আমাদের এরকম যে কোনো একটা সারফেস, একটা উৎস থেকে এরকম আলো ছড়ায় পড়তেছিল, ছড়ায় পড়ার সময় আমরা করলাম কি, ওই সারফেসের প্রত্যেকটা পয়েন্ট থেকে, মানে পরিধি বরাবর এই যে এই পয়েন্ট গুলো, এরকম প্রত্যেকটা পয়েন্ট থেকে হচ্ছে আমরা একটা করে রেখা টেনে আমরা হচ্ছে এই পয়েন্টের সাথে, যেখান থেকে আলো উৎপন্ন হয়েছে এটার সাথে যুক্ত করে দিব। যুক্ত করলে এখানে একটা এরিয়া তৈরি হবে, একটা একটা ত্রিমাত্রিক একটা স্থান পাওয়া যাবে, একটা 3D স্পেস পাওয়া যাবে। এই স্পেসের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এই রেখাগুলো দ্বারা, এই যে পরিধি থেকে যে রেখাগুলো এইটার সাথে যুক্ত হয়েছে, এই সবগুলো রেখাকে কন্টেন করে এরকম যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটা হচ্ছে 3D কোণ বা ঘনকোণ। তো এখন এই ঘনকোণটার পরিমাপ কত, বা এটা কত একক কি হবে, সেটা হচ্ছে আমরা এই যে এরিয়াটা, এই এরিয়াকে যদি আমরা উৎস থেকে এই এরিয়া যে কোনো একটা পয়েন্টের দূরত্ব আর স্কয়ার দ্বারা ভাগ করি, তাহলে ভাগফলটাই যেটা হবে সেটা হচ্ছে আমরা ঘনকোণের একক হবে, এবং ঘনকোণের এককে আমরা স্টে রেডিয়ান বলে থাকি, সরি স্টে রেডিয়ান। তো যদি এমন হয়ে থাকে যে এখানে এই উৎস থেকে প্রতিটা পয়েন্টের দূরত্ব, এই সার্ফেসের প্রতিটা পয়েন্টের দূরত্ব হচ্ছে 1 মিটার করে, দ্যাট মিনস আর যদি হয়ে থাকে 1 মিটার, এবং এই সার্ফেসের এরিয়াও যদি হয়ে থাকে 1 মিটার স্কোয়ার, তাহলে দেখেন 1/1 ইজ ইকুয়ালস টু 1 স্টেরেডিয়ান। স্টেরেডিয়ানকে আমরা ওই যে তড়িতে যে ওহম যেই একক দ্বারা প্রকাশ করছি, ওহমের যে সিম্বল, রোধের এককের যে সিম্বলটা, স্টেরেডিয়ানের এককটাও হচ্ছে একই সিম্বল, এটা হচ্ছে ওহমের মতো করে। তো এটা হচ্ছে 1 স্টেরেডিয়ান বোঝানো হয়। এই ছিল হচ্ছে ঘনকোণের ব্যাপার। তো ঘনকোণ যাওয়ার পর তারপর যেটা আসে সেটা হচ্ছে যে দীপন ক্ষমতা, আর হচ্ছে দীপন তীব্রতা, এই দুটা ব্যাপার আমাদের বুঝতে হয়। তো আরেকটা ওইতে চিন্তা করা যায় যে এখান থেকে একটা আলো বের হচ্ছে, আমাদের সামনে একটা সারফেস আছে, ঠিক আছে? তো আলোটা এদিকে চারপাশ দিয়ে বের হচ্ছিল, এই সেই চারপাশে ছড়ায় পড়ছে, একটা উৎস থেকে যখন আলো বের হয় এরকম চারপাশে ছড়ায় পড়ে। তো আমাদের এই তলটার মধ্যে দিয়েও হচ্ছে আলো পাস করতেছে। তো এই তলের প্রত্যেকটা পয়েন্টের সাথে আমরা যদি ওই পয়েন্টকে কানেক্ট করে দিই, অর্থাৎ আমরা যদি এরকম করতাম, এই সারফেসের প্রত্যেকটা পয়েন্টের সাথে আমরা যদি ওই উৎসকে কানেক্ট করে দিতাম, এরকম কানেক্ট করলে এই লাল কালার রেখাগুলো মিলে একটা কোণ তৈরি করবে, 3D কোণ, ঝালমুড়ির ঠোঙ্গার মধ্যে যে কোণটা তৈরি হয় ওইরকম কিছু একটা, ওই কোণটা হচ্ছে এই জায়গার ঘনকোণ। তো এই জিনিসটার এরিয়া যদি এ হয়ে থাকে, তাহলে এই এ ডিভাইডেড বাই এই উৎস থেকে এই রেখা যে কোনো একটা, এই তলের উপর যে কোনো একটা পয়েন্টের দূরত্ব আর, আর স্কয়ার, এটা হচ্ছে এই জায়গার ঘনকোণকে রিপ্রেজেন্ট করে। তো ঘনকোণটা যদি বোঝা যায়, ঘনকোণের সাথে খুব সিমিলার একটা টপিক হচ্ছে দীপন তীব্রতা এবং হচ্ছে দীপন ক্ষমতা। তো দীপন ক্ষমতা দীপন তীব্রতার মধ্যে পার্থক্য কি, যে দীপন ক্ষমতাকে, দীপন ক্ষমতা দীপন ক্ষমতাকে যদি এরিয়া দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পাই হচ্ছে দীপন তীব্রতা। এই একটা হচ্ছে কমন ব্যাপার, যে দীপন ক্ষমতাকে যদি এরিয়া দ্বারা ভাগ করা হয় তাহলে হচ্ছে আমরা দীপন তীব্রতা পাই। এখন দীপন ক্ষমতাই বাকি আর দীপন তীব্রতাই বাকি, সেটা হচ্ছে বোঝা দরকার। তো দীপন ক্ষমতা হচ্ছে যে এরকম যে কোনো একটা আলোর উৎস ও কি করে, চারপাশে এরকম আলোটাকে ছড়ায় দেয়, আলোটাকে ছড়ায় দেয়। আলো যখন ছড়াইতেছে, আলো হচ্ছে এক ধরনের শক্তি, আমরা জানি আলোক শক্তি, এটার একক হচ্ছে জুল। তো আলোক যে শক্তিটা, এই শক্তিটা যখন চারপাশে ছড়ায় পড়ে, তখন সেটা প্রতি সেকেন্ডে কত জুল করে শক্তি নিয়ে ছড়ায় পড়তেছে, এটাই আসলে আলোর দীপন ক্ষমতা। অর্থাৎ আলোর দীপন ক্ষমতা বলতে বোঝানো হয় বা কোনো একটা জায়গায়, কোনো একটা স্পেসিফিক জায়গায় আলোর দীপন ক্ষমতা বলতে বোঝানো হয় যে ওই জায়গার মধ্যে দিয়ে প্রতি একক সময় কতটুকু করে আলোক শক্তি পাস হচ্ছে, এবং এইটার এককটাকে আমরা লুমেন বলে থাকি। অর্থাৎ চিন্তা করেন যে আমাদের কাছে এইটা একটা তল আছে, এটা একটা তল, তো এই দিক দিয়ে হচ্ছে আলো পাস হচ্ছিল, এই দিক দিয়ে হচ্ছে আলো টালো পাস হচ্ছে। তো এই যে এই এরিয়াটা, এই এরিয়ার মধ্যে যখন আলো পাস হবে বা এই তলটার মধ্যে যখন আলো পাস করবে, আলো পাস হওয়া মানে কি, আলো এক ধরনের শক্তি, সাধারণ শক্তি পাস হওয়া। তো প্রতি একক সময়ে এই জায়গাটার মধ্যে দিয়ে কতটুকু করে আলোক শক্তি পাস হচ্ছে, ওইটাকেই হচ্ছে এই জায়গার জন্য বা এই সারফেসের জন্য আমরা বলে থাকি দীপন ক্ষমতা। দীপন মানে হচ্ছে, দীপন ব্যাপারটা হচ্ছে আলোর সাথে রিলেটেড, দীপন যে কথা আলো একই কথা। তো দীপন ক্ষমতা মানে হচ্ছে আলোর ক্ষমতা। তো এরকম কোন একটা সারফেস, ওই সারফেসের মধ্যে দিয়ে একক সময়ে কতটুকু করে আলো পাস হচ্ছে বা আলোক শক্তি পাস হচ্ছে, ওটাকে আমরা দীপন ক্ষমতা বলে থাকি। দীপন ক্ষমতার একক হচ্ছে লুমেন। ওকে, আচ্ছা। তা দীপন ক্ষমতার সাথে দীপন তীব্রতার ব্যাপারটা চলে আসে। দীপন ক্ষমতা হচ্ছে একক সময়ে কতটুকু এনার্জি পাস হয়, আর দীপন তীব্রতা হচ্ছে
একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু এনার্জি পাস হয়। অর্থাৎ ব্যাপারটা এরকম, যদি এমন হয়ে থাকে যে আমার টি সময়ে এনার্জি পাস হচ্ছে কতটুকু পরিমাণ, টি সময়ে হচ্ছে আমাদের বললাম যে ই পরিমাণ এনার্জি পাস হচ্ছে, তাহলে একক সময়ে কতটুকু এনার্জি পাস হচ্ছে ই বাই টি। এই যে একক সময় কতটুকু করে এনার্জি কোন একটা সারফেসের মধ্যে দিয়ে পাস হচ্ছে, ওটাকে আমরা দীপন ক্ষমতা বলতে পারি, পি। দীপন ক্ষমতা পাওয়ার পি দ্বারা প্রকাশ করতে পারি। আর আপনি যদি আরেকটু অ্যাডভান্স ওয়েতে চিন্তা করেন, যে ব্যাপারটা এভাবে যদি চিন্তা করা যায় যে টি সময়ে এ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ই পরিমাণ এনার্জি পাস হচ্ছে, তাহলে একক সময় একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে পাস হচ্ছে ই ডিভাইডেড বাই এ টি। এটাকে আমরা বলে থাকি আই, যেটা মানে হচ্ছে দীপন তীব্রতা। দীপন তীব্রতার একক কত? দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। সো আমাদের তাহলে দুইটা ব্যাপার, একটা হচ্ছে দীপন ক্ষমতা, আর একটা হচ্ছে দীপন তীব্রতা। সো কেউ যদি আই দীপন তীব্রতার সাথে দীপন ক্ষমতার সম্পর্ক জানতে চায়, তাহলে সম্পর্কটা হচ্ছে যে আমরা যদি একটু আই এর ইকুয়েশনটার দিকে তাকাই, আই এর ইকুয়েশনে আছে কি ই ডিভাইডেড বাই এ টি। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি ই বাই টি ডিভাইডেড বাই এ। ওকে, তো ই বাই টি জিনিসটা কি? ই বাই টি জিনিসটা হচ্ছে দীপন ক্ষমতা, আমরা একটু আগে দেখে আসছি। তাহলে এটা হচ্ছে পি বাই এ, অর্থাৎ দীপন ক্ষমতাকে এরিয়া দ্বারা ভাগ করলে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু দীপন ক্ষমতা পাচ্ছি সেটা আসলে দীপন তীব্রতা বোঝানো হয়। তো আমরা একটা জিনিস বা একটা আলোকে কতটুকু উজ্জ্বল দেখবো সেটা মেইনলি নির্ভর করে দীপন তীব্রতার উপর। একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময় যত বেশি পরিমাণ আলো পাস হচ্ছে, আমরা ওই জায়গাটাকে তত বেশি উজ্জ্বল দেখবো। তো দীপন তীব্রতার উপর ভিত্তি করে আমরা এটাকে উজ্জ্বল অনুজ্জ্বল বেসিক্যালি দেখে থাকি, এবং এটার একক হচ্ছে ক্যান্ডেলা। এক ক্যান্ডেলা মানে কত? এক ক্যান্ডেলা মানে হচ্ছে যে যদি আমি বলি যে একক ঘনকোণের মধ্যে দিয়ে, অর্থাৎ এক ক্যান্ডেলা যেটা মানে দীপন তীব্রতার একক, এক ক্যান্ডেলা, এখানে জায়গা কম, একটু উপরে লিখি। এক ক্যান্ডেলা বলতে বোঝানো হয় এক ক্যান্ডেলা বলতে বোঝানো হয় হচ্ছে যে কোন একটা সারফেস যদি এমন হয়ে থাকে যে ওই সারফেসে 1 স্টেডিয়ান কোণ তৈরি হয়েছে, এবং তার মধ্যে যদি 1/632 মানে 632 ভাগের 1 ভাগ এত ওয়াট পরিমাণ যদি শক্তি পাস হয়, তাহলে ওই পরিমাণ দীপন তীব্রতাকে আমরা হচ্ছে এক ক্যান্ডেলা বলে থাকি। অর্থাৎ আপনি কোন একটা সারফেস, ওই সারফেসের ক্ষেত্রফল মানে আমরা নর্মালি যেটা দেখে আছি সেটা হচ্ছে পি বাই এ, ওরা এ আকারে ডিফাইন না করে ওরা হচ্ছে স্টেডিয়ান দিয়ে ডিফাইন করছে। সো স্টেডিয়ান যদি ডিফাইন করি, স্টেডিয়ান আপনি যদি একটা উৎস থেকে দূরত্ব বলে দেন, স্টেডিয়ানটা বলে দিলে ওইখানে এরিয়াটাও বের হয়ে যাবে। সো 1/something স্টেডিয়ান আর 1 বাই এরিয়া, ওইটা হচ্ছে কাছাকাছি সেম ব্যাপার। তো হচ্ছে একক স্টেডিয়ানের কোনো একটা তলের মধ্যে দিয়ে যদি প্রতি সেকেন্ডে এত করে এনার্জি যায়, তাহলে হচ্ছে আমরা ওই পরিমাণ আলো তীব্রতাকে 1 ক্যান্ডেলা বলে থাকি। তো এই ছিল হচ্ছে আমাদের দীপ আলোক ফ্লাক্স বা হচ্ছে দীপন তীব্রতা, দীপন ক্ষমতা, এই ব্যাপারগুলো বা ঘনকোণগুলো। এর পরেরটা